নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ছেলে সহ একই পরিবারের ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, একজন আটক। হবিগঞ্জে গরু চোর সন্দেহে মারধরের জেরে মৃত্যু, গ্রেপ্তার একজনের স্বীকারোক্তিতে ৭ দিন পর মিলল মরদেহ। ভোলার কাছে গভীর সাগরে ১০ ট্রলারে ডাকাতির ১৮ ঘণ্টা পর উদ্ধার জেলেরা, কোটি টাকার মাল লুট। শরীয়তপুরের বিলাসপুরে কুদ্দুস জলিল দ্বন্দ্বে ২ যুগে নিহত ৮, বোমা ফাটিয়ে নতুন করে আলোচনায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় বাড়ির আঙিনা থেকে মা ছেলে সহ ৩ জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন স্বপ্না, তার ছেলে আব্দুল্লাহ ও বোন লামিয়া। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপ্নার স্বামী ইয়াসিনকে আটক করা হয়। পুলিশ জানায়, সকালে একটি বস্তায় হাত দেখতে পেয়ে এলাকাবাসী তাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকসেবী ইয়াসিন পারিবারিক কলহের জেরে তার স্ত্রী স্বপ্না, শালিকা লামিয়া ও ছেলে আব্দুল্লাহকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে। পুলিশ ধারণা করছে, গত ২-৩ দিন আগে ইয়াসিন তার পরিবারের ৩ জনকে হত্যা করে বস্তায় ভরে বাড়ির আঙিনায় মাটি চাপা দেয়। আটটা ৯টার দিক দইব এন মাসি উঠতেছে, কুত্তায় মনে হয় হেসাইছে, পরে কুত্তে আসানোর পর দেখা যায় একটা হাত বাড়ি গেছে লাশে। সকালবেলা ওইখানে নাকি কুকুরে মানে মাটি নাড়া দিছে, তখন হাত বেরিয়ে যাইছে। পরে আমার যেটা আবার বাসা থেকে বেরিয়ে আইসা দেখে একটা হাত বেরিয়েছে, তখন বুঝতে পারছে যে এখানে লাশ আছে। হত্যাকাণ্ডের আরও তথ্য জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ইয়াসিনকে আটকের পরে এখন পর্যন্ত কি হত্যাকাণ্ডের মূল কারণ সম্পর্কে জানা গেছে? দেখুন, আপনি জানেন যে এই সিদ্ধিরগঞ্জের এই মিজমিজি এলাকায় আজ একই পরিবারের ৩ জনের যেই খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। আমি সেই স্পটটিতে আছি। এটা মিজমিজি, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পুকুরপাড় এলাকা। এই এলাকাতে আজকে কিন্তু দুপুরে পুলিশ স্বপ্না, তার ছেলে এবং তার বোন ৩ জনের যে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এই ঘটনায় কিন্তু তার স্বামী ইয়াসিনকে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের যে এএসপি পুলিশ সুপার তিনি আমাকে জানিয়েছেন, তার সাথে কথা বলেছি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যেই বিষয়টি জানিয়েছেন যে ইয়াসিন এমনিতে মাদকাসক্ত ছিল, তাদের পারিবারিক কলহ ছিল এবং গত ধারণা করছে যে গত ২-৩ দিন আগে কোনো এক সময় সে এই মিজমিজি এলাকায় যে খলিল মিয়ার বাড়িতে তারা বসবাস করতেন, সেই বাড়িতে হত্যাকাণ্ড ঘটিয়ে সে কিন্তু এই স্পটটি যেটা দেখছেন সেখানে কিন্তু বস্তাবন্দি অবস্থায় সেখানে এই ৩ জনের খণ্ডিত মরদেহগুলি সে মাটি চাপা দিয়ে রাখে। এবং আজকে সকালে এলাকাবাসী যখন এই একটি হাত বের হতে দেখে এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই লাশগুলি তখন তারা উদ্ধার করে এবং পরবর্তীতে সেটা মর্গে পাঠানো হয়। এবং পুলিশ এখনো এই লামিয়ার যে হাজব্যান্ড ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করছে এই হত্যার সাথে আর কে কে জড়িত আছে এবং কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হলো এবং আসলে এই হত্যার মূল কারণই বা কি, সেই বিষয়গুলি কিন্তু তারা তদন্ত করছে এবং তারা দেখছেন। এবং এই পর্যন্ত আমাদেরকে প্রাথমিকভাবে যতটুকু তিনি জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে তারা জেনেছেন যে এই স্বামী পারিবারিক কলহের কারণেই কিন্তু এই ৩ জনকে তারা হত্যা করে এখানে মাটি চাপা দেয়। এবং এখন পর্যন্ত কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্য যেই সিআইডি যে অন্যান্য যে টিমগুলি আছে তারা কিন্তু এই হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য তারা কিন্তু সেই কাজ করছেন। এবং আমি যে বাড়িটিতে আছি এটাই কিন্তু এই বাড়িতেই তারা বসবাস করতেন। তো এখন পর্যন্ত আমার কাছে সিদ্ধিরগঞ্জের এই মিজমিজি থেকে এই ৩ হত্যাকাণ্ডের সর্বশেষ খবর ছিল। পরবর্তী থেকে আপডেট জানাতে পারবো। জি, নারায়ণগঞ্জ থেকে হত্যাকাণ্ডের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। হবিগঞ্জে গরু চোর সন্দেহে মারধরের জেরে একজন নিহত হয়েছেন। আটককৃতদের স্বীকারোক্তিতে ৭ দিন পর মিলল মরদেহ।
পুলিশ জানায় গত ৩ এপ্রিল কাঠ সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন লিটন মিয়া। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় জানায় পরিবার। পুলিশ কাপাইছড়া চা বাগানে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন নামে একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে মাটি খুঁড়ে বৃহস্পতিবার রাত 11টায় লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। প্রমোদ রিকমন পুলিশকে দেয়া তথ্যে জানায় ৩ এপ্রিল গরুচোর সন্দেহে লিটনকে মারধরে মৃত্যু হয় লিটনের। পরে মরদেহ মাটি চাপা দেয় প্রমাদ। ঘাতককে সঙ্গে নিয়ে অফিসার ইনচার্জ নূর আলমের নেতৃত্বে গ্রেপ্তার করলে প্রমোদ হচ্ছে ঘটনার সত্যতা স্বীকার করে। তার দেখানো এবং মতে আমরা হচ্ছে ঘটনার স্থল হইতে বালি মাটির নিচ থেকে উক্ত লিটনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। গভীর সাগরে মাছ ধরা ট্রলারে বাড়ছে ডাকাতি। গত বুধবার গভীর রাতেও 10 ট্রলারে হামলায় গুলিবিদ্ধ হন অর্ধশত জেলে। প্রায় 18 ঘণ্টা পর তাদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। গুরুতর অবস্থায় দুজনের। নতুন করে দস্যুদের দৌরাত্ম্য বাড়ায় দেখা দিয়েছে উদ্বেগ। এ নিয়ে পুলিশ বলছে ডাকাত দমনে যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা। পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দূরে বড় বাইজদা এলাকায় মাছ ধরছিলেন জেলেরা। তবে বুধবার গভীর রাতে নৌযান এফবি জুনায়েদকে 3টি ট্রলার নিয়ে ঘিরে ফেলে সশস্ত্র ডাকাত। পরে জেলেরা বাধা দিলে ছোড়া হয় গুলি। একই ঘটনার মুখে পড়েছে আশেপাশের আরও 9টি ট্রলার। জেলেদের পিটিয়ে কুপিয়ে জ্বালানি রসদ সহ মাছ ও জাল দড়ি নিয়ে পালায় ডাকাতরা। বিকল করে দিয়ে যায় ট্রলারের ইঞ্জিন। পরে ভেসেল জাহাজের খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় কোস্টগার্ড। একজনে বলছে যে পিছনেটা বোড়াইতেছে, তা মাঝিরে জানাইছে, মাঝি লাইট লইয়ে মানে লাইট মারছে বোট পেছাইয়া, তার ভিতরে পাশাপাশাই মারি দিয়েছে, মানুষ উঠে গেছে। ধরার পর ওরা ধরছে আমরা জানি না, তো না জানালে ওরা সিঙ্গেলও দেখতে পারে না, লাইট সব লই গেছে। এইবার আমরা হইলো জালটা নিই আসুক মানে ভিড়ে খামার আরাম করে দিয়েছে। বোর্ডের ভিতরে খুঁড়ছে মানে 5 টাকা পয়সাটা বন্ধ নিয়ে গেছে, মানে কিছু হয়ে যায় না। আহত অন্তত 50 জেলেকে চিকিৎসা দেওয়া হয় পাথরঘাটা, ভোলা ও মহিপুরের হাসপাতাল ক্লিনিকে। গুরুতর 2 জন রয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে। 13 জন চিকিৎসা নিয়েছে। 13 জনের মধ্যে একজন আছে গানশট ইনজুরি আর আরেকজনের কিছু মেজর ইনজুরি আছে। এই 2 জনকে বরিশাল পাঠানো হয়েছে, বাকি 11 জনকে চিকিৎসাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় উপকূলীয় এলাকায় আবারও ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া না হলে বড় দুর্ঘটনার শঙ্কায় সংশ্লিষ্টরা। এই অবস্থায় পুলিশ বলছে ডাকাত দমনে যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযানে যেতে চায় তারা। যেভাবে ঘটছে ভবিষ্যতে আরো বেশি ধরনের ঘটতে পারে। অপহরণ করে নাই, কিন্তু পরে অপহরণও করবে। যেভাবে হোক এদেরকে আর কি এখনই তার শেষ হয়ে যায় সেই ব্যবস্থাটা করা দরকার। যেটা ধারণা করতেছি বরিশাল বেল্টেরই ডাকাত হবে এবং কথাবার্তা এই বরিশাল অঞ্চলের আঞ্চলিক ভাষায় তারা ইউজ করছে। সব বাহিনী একসাথে, আমাদের পরিকল্পনা আছে, আমরা মানে সবাই একসাথে কাজ করবে। এদিকে বুধবারে ডাকাতের ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষতি হওয়ার দাবিও করেছেন মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোর আদালতের মালখানা সহ বিভিন্ন রুমের দরজা জানালার গ্রিল কেটে প্রায় 37 লাখ টাকা সহ গুরুত্বপূর্ণ আলামত চুরির ঘটনা ঘটেছে। এ সময় আদালতের হাজতখানা ও মালখানা সহ আশপাশের ব্যবহৃত সিসি ক্যামেরার ডিভাইসগুলো খুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি পরিমাণে আলামত খোয়া গেছে তা রেজিস্ট্রার না মিলিয়ে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ সুপার আমজাদ হোসাইন। এটা তো অনেক বড় একটা মালখানা, অনেক কিছু থাকে, তা আমরা আসলে পূর্ণাঙ্গ তালিকা বলতে একটু সময় লাগবে, যেহেতু আমরা চেকলিস্টটা যাচাই বাছাই করে বলতে হবে। মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে। 2-1টা স্থান আমরা চিহ্নিত করছি, 2-1টা গ্রিল ভাঙা, যেখানে সিসিটিভি মনিটরিং আছে, সেটাও আমরা এটা মিলেই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। থ্যাংক ইউ। রেল কর্মচারীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সকালে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব, রেলওয়ে, পাহাড়তলী রেলওয়ে ওয়াগন কারখানা, রেলওয়ে জাদুঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রেলকে আধুনিকায়নে সরকার নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। দেশেই রেলের বিভিন্ন অংশ তৈরি করার বিষয়েও চিন্তা করছে সরকার। রেল কর্মচারীদের ওপর হামলা গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে। এদিকে গেল 1 মার্চ কুমিল্লার বারবকুণ্ড সেকশনে দায়িত্বরত গেটম্যান নাজমুল হোসেন ও জালাল উদ্দিনের ওপর হামলা চালায় স্থানীয় অটোরিকশা চালকরা।
মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং বিষয়ে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কমিয়ে দেখানো হতো, ফলে সেখানে 9.5 উপর উত্তরা প্রথম যখন এটাকে ছেড়ে দেওয়া হলো, প্রকৃত তথ্য দেওয়া শুরু হলো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 7 তারিখে যে ডাটাটা প্রকাশিত হলো, সেটাতে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি যেটা 9-10 ছিল সেটা 14%, 14.5%। তো 14.5% থেকে এখন গত মাসে এটা 8%-এর একটু বেশি আছে। তো মোটামুটিভাবে আমি বলবো এটা সন্তোষজনক। আমরা 5-6, 5.5-6 মতো কমিয়ে ফেলেছি খাদ্য মূল্যস্ফীতি। নন ফুড ইনফ্লেশনটা এখনো ওইভাবে অতখানি কমে নেই, কিছুটা কমছে। এটা 12.5%-এর মতো ছিল, সেটা এখন কমে 9.5 মতো আছে, 9.5 মতো আছে, 9%-এর উপর। তো 3%-এর মতো কমছে। তো 3% কমেছে। আমি আশাবাদী এই কারণে যে এটা আরো কমবে সামনে, কারণ সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের মতো দেশের ক্ষেত্রে খাদ্য মূল্যটা যখন বাড়ে তখন নন ফুডটা সেটাও বাড়ে, কিন্তু 2-3 মাস 4 মাস পরে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। কারণ খাদ্য মূল্য বাড়লেই মানুষ কষ্ট পায়, কিন্তু তখন তার 2-3 মাসের মধ্যে রিক্সা ভাড়া বেড়ে যাবে, বাড়ি ভাড়া একটু বাড়বে, এটা একটু বাড়বে, সেটা বাড়তে বাড়তে বিভিন্ন সার্ভিস সেক্টরে চুল কাটার খরচটা একটু বেড়ে যাবে, সবই একটু একটু করে বাড়বে কয়েক মাসের মধ্যে। কিন্তু এটা একটু ল্যাগড এফেক্ট আছে। সিমিলারলি যখন খাদ্যমূল্য কমে তখন আবার ঠিকই একই জিনিসই দেখা যায়, যে নন ফুডটা তখন ওই ল্যাগের কারণে ওটা তখন একটু উচ্চ পর্যায়ে থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে ওটাও কমতে শুরু করে। তো সেই কারণে আমরা আশাবাদী যে হয়তো 2-3 মাসের মধ্যেই আমরা নন ফুডটাকে দ্রুত কমতে দেখব। তো যাই হোক, সামগ্রিকভাবে আমরা একটা স্বস্তির জায়গা, সেই স্বস্তির জায়গার দিকে যাচ্ছি। আমাদের লক্ষ্য এখনো যে মূল্যস্ফীতি হয়তো 7 থেকে 8-এর মধ্যে আমরা পাবো জুনের শেষে, অর্থাৎ জুলাই মাসে যে ডাটাটা পাবো তখন হয়তো এটা দেখতে পাবো আমরা 7-8-এর মধ্যে আজখানে থাকবে কোথাও। আর ইনশাল্লাহ আগামী বছর এটাকে 5 বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা ইনফ্লেশনটাকে অনেকখানি কমিয়ে আনতে পারবো। মূল্যস্ফীতির সাথে কমিয়ে আনার সাথে সাথে আমরা ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনতে পারবো। ইন্টারেস্ট রেট, পলিসি রেট এখন 10%-ই আমরা রেখেছি। এতদিন পর্যন্ত পলিসি রেট নেগেটিভ ছিল রিয়েল টার্মসে, প্রকৃত মূল্যে। কিন্তু আমরা এটা জানি, আমি অন্তত জানি, বিশ্বাস করি যে যদি ইনফ্লেশন কমাতে হয় পলিসি রেটকে পজিটিভ করতেই হবে। এটা পৃথিবীর সব দেশেই যেখানে ইনফ্লেশন কম সেখানে পলিসি রেটটা পজিটিভ, রিয়েল টার্মসে পজিটিভ, অর্থাৎ মূল্যস্ফীতির চাইতে বেশি হয়। আমাদের এখানে সেটা ছিল না। আমাদের ইনফ্লেশন ছিল 14, পলিসি রেট ছিল 8, বিশাল একটা গ্যাপ ছিল। যাই হোক, এটা আমি আসার পরে এটাকে বাড়িয়ে এটাকে 10-এ নেওয়া হয়, 8.5 ছিল আগে, থেকে 10-এ নেওয়া হয়। তো 10-এ এখনো আছে। এটা ইনশাল্লাহ এটা কমবে যখন এটা 7-এর নিচে আসবে ইনফ্লেশন, আমরা এটাকে কমিয়ে আনবো তখন। তো ইনফ্লেশনের সাথে সাথে এটা কমবে ভবিষ্যতে, কিন্তু স্প্রেডটা রিয়েল পলিসি রেট ডিফারেন্সিয়ালটা পজিটিভে রাখতে হবে, অর্থাৎ 2-3% পজিটিভ থাকবে। সেই হিসাবে হয়তো আমরা আস্তে আস্তে নেবো। এখনো সেই পর্যায়ে আমরা যাইনি। এখন বিয়ারলি পজিটিভ, এখানে 9, 9.5, 9, আর ওখানে হচ্ছে 10। তো 1%-এরও কম পজিটিভ আছে। এটাকে 3%-এর উপরে গেলে আমরা এটাকে নামানো শুরু করে দেবো। তো এই অবস্থাতে আছি আমরা। তো আই এম অপটিমিস্টিক যে আমরা উইয়ার ইন দ্য রাইট ডাইরেকশন এবং এটা ভালোভাবে কাজ করছে পলিসিটা যেভাবে আমরা। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরার বৈশুর বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ণের আয়োজনে সামিল হয়েছে বিভিন্ন বয়সী মানুষ। উৎসবের মাধ্যমে পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার আশা আয়োজকদের। টাউন হল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ত্রিপুরা কল্যাণ সংসদ মাঠে গিয়ে শেষ হয়। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেয় অনেকেই। পরিবেশন করা ঐতিহ্যবাহী গড়িয়া ও ত্রিপুরা নৃত্য। দীর্ঘ 1 বছরের অপেক্ষা শেষে নতুন বছর বরণে অংশ নিতে পেরে খুশি ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। অনেক নানা ধরনের বর্ণাঢ্য আয়োজন রয়েছে।
আমাদের 2 দিন পরে হচ্ছে হাড়ি বসুক, যেটা হচ্ছে আমাদের সবাই কুলবিজুর নামেই জানে। র্যালিতে অংশগ্রহণ করেছি, সামনে আমাদের বুসু, ওইখানে আমরা অনেক মজা করবো, বান্ধবী মিলে অনেক ঘুরবো। নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি পালন সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য। এর মধ্যে অন্যতম অষ্টক গান ও পাট পূজা বা পাট নাচ। মাথায় পাট নিয়ে রাধাকৃষ্ণ সহ বিভিন্ন সাজে সেজে বাদ্যযন্ত্রের তালে অষ্টক গান পরিবেশন এবং পূজা অর্চনা করে অষ্টক গানের দল। নড়াইলে সেই চৈত্র সংক্রান্তি পালন শুরু হয়েছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকের বাদ্যের সাথে মাথায় পাট নিয়ে নেচে নেচে বিভিন্ন ভঙ্গিতে এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলছে পাট নাচের দল। সাথে ছুটে চলছে রাধাকৃষ্ণ সহ বিভিন্ন সাজে সজ্জিত অষ্টক গানের দল। 15 থেকে 20 জন নিয়ে তৈরি হয় অষ্টক গানের দল। দলের সাথে থাকে ঢোল, হারমোনিয়াম, বাঁশি, করতাল সহ পূজার উপকরণ। অষ্টক গানের ভিন্নধর্মী সুর ও উপস্থাপনা মানুষের মনে দাগ কেটে যায়। আমরা অষ্টক গান সম্পর্কে অনেক বইতেই পড়েছি, কিন্তু এই প্রথমবার আমরা অষ্টক গান সামনাসামনি দেখতে পারলাম, তার জন্য আমার খুব ভালো লেগেছে। আমি লাস্ট 10-12 বছর পরে মনে হয় এই প্রথম দেখলাম মানে যে এখনো অষ্টক গান হয় আমাদের গ্রামে, কারণ আমি চাকরির সুবাদে বাইরে থাকি, দেখার সৌভাগ্য হয় না। অষ্টক গানের আয়োজন হয়েছে, তো আমাদের খুব অনেক মজা লাগছে। অনেক বছরই এই গান হয় না, আমরা অনেক মজা করছি এবার। অষ্টক গানের ভিন্নধর্মী পরিবেশনায় মুগ্ধ হন অনেকে, তবে নানা প্রতিকূলতা ও সংকটের কারণে দেশীয় এই ঐতিহ্য হারিয়ে যেতে শুরু করেছে। পড়ালেখা নিয়ে এখন ব্যস্ত আছে ছেলেপেলে নিয়ে, এখন এইভাবেই মেয়েটে পাওয়া যায় না, ছোট বাচ্চা কাচ্চা পাওয়া যায় না, এই জন্যই এইগুলো বিলুপ্তর পথে বেশি। বিভিন্ন কায়দায় এবার আর কি 17-18 বছর পরে শুরু করেছি, তবে আমাদের মন মতো হয়নি। অনেক বছর আগে আমরা করেছিলাম 1 তারিখ, কিন্তু টাকা পয়সায় পারি না বিধায় এই কয়েক বছর মানে করিনি। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে অনেকে অষ্টক গানের দলগুলোতে নিয়মিত পারফর্ম করতে পারছেন না। নড়াইল জেলাতে যেটুকু পাওয়া যায় তাতে হচ্ছে অষ্টক গানের অনেকগুলো দল ছিল, কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে এটি হারিয়ে যাচ্ছে, কারণ আমরা পৃষ্ঠপোষকতার অভাবে তাদের পারিপার্শ্বিকতার কারণে এই দলগুলো এখন আর নিয়মিত পারফরমেন্স করতে পারছে না। লোকনাট্যের বিভিন্ন ধারার মধ্যে অষ্টক গান অন্যতম। কয়েক বছর আগেও নড়াইলের প্রতিটি গ্রামে অষ্টক গানের দল থাকলেও এবছর জেলায় মাত্র 4টি দল অষ্টক গান পরিবেশন করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দ্য চিটাগং ক্লাব মিলনায়তনে বক্তারা অ্যাসোসিয়েশনের নানা কার্যক্রম তুলে ধরেন। সমাজের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা। পরে চাকসুর সাবেক ভিপি SM ফজলুল হককে সভাপতি এবং বিসিএস ট্যাক্স একাডেমির মহাপরিচালক মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক করে 61 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে 2 দফা সংঘর্ষে আহত হন অন্তত 35 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিষ্ণুপুরের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে স্থানীয় রইচুদ্দিনের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হন। শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের অন্তত 25 জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের শ্রীপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পেলাইদ এলাকার CCDB জলবায়ু কেন্দ্রে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ও জাতীয় গির্জা কাউন্সিল। আয়োজকরা বলেন, CCDBর প্রাথমিক অংশীদার হিসেবে WCC ন্যায়বিচার, শান্তি, মানব মর্যাদা, যৌথ জবাবদিহিতা ও সম্মিলিত দায়িত্বের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।